আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা অনেক বেশি ফান্ডামেন্টাল। আয়তন প্রসারণ গুণাঙ্কটা কঠিন বা তরলের বেলায় আমরা অতটা ম্যাটার করে না আমাদের সবসময়। কিছু কিছু ক্ষেত্রে তরলের বেলাতেও ম্যাটার করে, কঠিনের বেলায় সেরকম ম্যাটার করে না আয়তন প্রসারণটা। তা আমরা আজকে যেটা দেখব প্রথমে সেটা হচ্ছে রিলেশন বিটুইন দ্য থ্রি কোএফিসিয়েন্টস, অর্থাৎ বিভিন্ন যে গুণাঙ্কগুলো আছে আলফা বিটা গামা যেগুলো আগের দিন ডিফাইন করেছি সেগুলোর মধ্যে সম্পর্ক কী। মন দিয়ে দেখবে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমায় প্রশ্ন করবে। আর 2 নম্বর কথা হচ্ছে প্রথমে আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্কটা নির্ণয় করব, তারপরে আলফা এবং গামার মধ্যে সম্পর্ক নির্ণয় করব, দিয়ে তিনটেকে সমান করে দেবো। এইটা হচ্ছে আমাদের কাজ। বেশ, দেখো প্রথমে আমরা একটা আয়তকার পাত নিয়েছি। আয়তকার পাত নিয়েছি কারণ তার ক্ষেত্রফল বার করা সহজ বলে, আমাদের ফর্মুলা জানা আছে বলে সেরকম একটা আয়তকার পাত নিয়েছি। সেই আয়তকার পাতটার দৈর্ঘ্য ধরো A0 প্রাথমিক দৈর্ঘ্য, আর প্রাথমিক প্রস্থ বা ব্রেথ হচ্ছে B0। এইটার T°C তাপমাত্রা বৃদ্ধি ঘটানো হয়েছে, T1 - T2 আর লিখছি না, দিয়ে এর দৈর্ঘ্য বেড়ে হয়েছে A আর প্রস্থ হয়েছে B, এবং S0 এটা এর প্রাথমিক ক্ষেত্রফল, সেইটা নিশ্চয়ই আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফলের ফর্মুলা বা তোমার সেই অনুযায়ী আমরা লিখতে পারি A0 B0, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ। আর এর বেলায় আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের ফর্মুলা সেটা হচ্ছে A ইন্টু B, দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে এই পাওয়া যায়। এইবার এই A0 B0 এগুলো তো একটা দৈর্ঘ্য, তাহলে if alpha be the coefficient of linear expansion, যদি আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে কি লিখতে পারি, A0 এর সঙ্গে A এর একটা সম্পর্ক পাবো। A0 দৈর্ঘ্যটাই তো বেড়ে A হয়েছে, তাহলে আগের দিনের মতো A ইকুয়াল টু A0 1 প্লাস আলফা ইন্টু T2 - T1 ছিল, T2 - T1টাই তো এখানে T, এটাই হচ্ছে আমার রাইজ ইন টেম্পারেচার, উষ্ণতা বৃদ্ধি, এটাই আমাদের উষ্ণতা বৃদ্ধি, তাহলে আলফা টি এই লিখতে পারি। ঠিক একই রকমভাবে B0 সেটাও একটা দৈর্ঘ্য, তাহলে সেটা কত হয়েছে না B হয়েছে, তাহলে B এর সঙ্গে B0 এর একটা সম্পর্ক 1 প্লাস আলফা টি, এই দুটো লিখতেই পারি। এটা ধরো 1 ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। তাহলে আমি যদি 1 আর 2 মাল্টিপ্লাই করি, গুণ করি, তাহলে বাঁ দিকটায় কি হচ্ছে, বাঁ দিকটা হচ্ছে AB, ডান দিকটা A0 B0, এদিকে 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ার, এই দাঁড়ালো। এইবার তাহলে এইটা হবে A0 B0 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার, A প্লাস B হোল স্কোয়ারের ফর্মুলা A প্লাস 2AB, A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। এইবার আলফার ভ্যালু 10⁻⁻6 অর্ডারের হয়, দেখেছো আগের দিন আলোচনাতেই শুনেছো, তাহলে তার স্কোয়ার সেটা তাহলে 10⁻12 অত্যন্ত ছোট কোয়ান্টিটি, সেই জন্য এই আলফা স্কোয়ার টি স্কোয়ার অর্থাৎ হায়ার পাওয়ার্স অফ আলফা যেগুলো আছে সেগুলোকে আমরা অগ্রাহ্য করব, নেগলেক্ট করব। তাহলে এটাকে আমরা মনে মনে শূন্য বলে ধরে নেব, মানে এতটাই ছোট। তাহলে আমার যে এক্সপ্রেশনটা রইল তাহলে কি দাঁড়ালো 1 প্লাস 2 আলফা টি AB ইকুয়াল টু এইটা হয়ে আছে। এই এবার বিটার এক্সপ্রেশন দিয়ে যদি লিখি, তাহলে বিটার এক্সপ্রেশন অনুযায়ী দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল S0, এর ক্ষেত্রফল হচ্ছে S, তাহলে S আর S0 এর মধ্যে সম্পর্কটা কি দিয়ে লিখব না, ইফ এদিকটাই করছি, ইফ বিটা বি দ্য
কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপেনশন। তাহলে s ইকুয়াল টু s0 1 প্লাস বিটা ইন্টু t2 মাইনাস t1 এর জায়গায় t লিখলাম। এটা ইকুয়েশন নাম্বার 3। এবার s ইকুয়াল টু ab, তাহলে ab এর জায়গায় আমরা s বসাতে পারি, আর a0 b0 ইকুয়াল টু s0, তাহলে এইখানে আমরা s0 বসাতে পারি। এইটা আমার ইকুয়েশন নাম্বার ধরো 4। এবার 3 আর 4 যদি কম্পেয়ার করি, এটাও s, এটাও s0, এটাও s, এটাও s0, তাহলে ইফ 3 আর 4 কে সমান করা হয়, তাহলে ডান দিকটা দুটোরই সমান, এই বাঁ দিক তো যেহেতু দুটোরই s, তাহলে s0 1 প্লাস 2 আলফা t ইকুয়াল টু s0 ইন্টু 1 প্লাস বিটা t। তাহলে s0 s0 ক্যান্সেলস আউট, তাহলে পরে রইল কি 1 প্লাস 2 আলফা t ইকুয়াল টু 1 প্লাস বিটা t। তাহলে 1 1 দুদিক থেকে বিয়োগ হয়ে গেল, তাহলে 2 আলফা t ইজ ইকুয়াল টু বিটা t, টিও ক্যান্সেল হয়ে গেল, পরে রইল 2 আলফা সমান বিটা, হুইচ ইমপ্লাইজ আলফা ইকুয়াল টু বিটা বাই 2। এটা হচ্ছে আলফা আর বিটার মধ্যে রিলেশন। দেখো এই ক্যালকুলেশন পার্টে কোথাও বুঝতে সমস্যা আছে তোমাদের? যদি না থাকে তাহলে আমরা গামার সঙ্গে রিলেশনটা দেখব। গামার সঙ্গে যখন রিলেশন দেখব তখন কি করব, তখন আমরা একটা আয়ত ঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড যেটা ইংরেজিতে বলে সেরকম একটা জিনিস নেব। তোমাদের আরেকবার লিখতে হবে কষ্ট করে, আমার এখানে অল্প মুছলেই চলবে। ধরো এরকম একটা জিনিস নিলাম, এই হয়, এটার আয়তন ছিল v0 হয়, আর হাইট যদি c হয় তাহলে a0, সরি একটা ভুল করলাম, এটা a0, এটা b0, এটা c0। এবার এর ফাইনাল লেন্থ দৈর্ঘ্যটা a, এর আচ্ছা উচ্চতাটা না, উচ্চতাটা c ছিল, c, আর প্রস্থটা হচ্ছে b। তাহলে আয়তঘনের যে আয়তনের ফর্মুলা ভলিউম অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইপড সেটা হচ্ছে a0 b0 c0, এর বেলাতে হচ্ছে a b c। এইবার একই রকম ভাবে আমরা এই জায়গাটুকু মুছে নিচ্ছি, শুধু এই জায়গাটা, আর এটা বিটা দরকার নেই, গামা করব, এই জায়গাটা মুছে নিলাম। তাহলে কি দাঁড়ালো, তাহলে অন্তিম দৈর্ঘ্য ফাইনাল লেন্থ এ সঙ্গে a0 যে রিলেশন তাই থাকবে, এই এখানে শুধু আর একটা ইকুয়েশন বাড়বে, c0 1 প্লাস আলফা t, এটা ইকুয়েশন 3। if gamma be the coefficient of surface expansion আর থাকবে না, এটা ভলিউম এক্সপেনশন হয়ে যাবে, তখন এই v আর v0 এর মধ্যে রিলেশন তাহলে লিখতে পারি v ইকুয়াল টু v0 1 প্লাস গামা t2 মাইনাস t1 এর বদলে শুধু t, কারণ t হচ্ছে আমার টেম্পারেচার রাইজ, উষ্ণতা বৃদ্ধি। এটা ইকুয়েশন 4। এইবার 1 ইন্টু 2 ইন্টু 3 এটা যদি করি, তাহলে এ বি সি ইকুয়াল টু a0 b0 c0, এদিকে দেখো 1 প্লাস আলফা টি 1 প্লাস আলফা টি 1 প্লাস আলফা টি, অর্থাৎ 1 প্লাস আলফা টি এর হোল কিউব। এবিসি, এবিসির বদলে আমরা ভি বসাতে পারি, আর a0 b0 c0 এর বদলে
v0 বসাতে পারি, তাহলে 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, এ স্কোয়ার মানে হচ্ছে এক স্কোয়ার ইন্টু বি মানে আলফা টি, তাহলে 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, 3 ইন্টু এ মানে 1 ইন্টু বি স্কোয়ার মানে আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস বি কিউব মানে আলফা কিউব টি কিউব। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার। আচ্ছা, ইকুয়েশন নাম্বার দেবো না এক্ষুনি, আরেকটা অ্যাপ্রক্সিমেশন করে তারপর ইকুয়েশন নাম্বারটা চাপাবো। ঠিক একই রকম আগের মতোই 1 প্লাস 3 আলফা টিটা রাখলাম, বাকি টার্মগুলো যেহেতু আলফা স্কোয়ার আছে আলফা কিউব আছে, তোমরা এখানে পাশে কিন্তু নোট দেবে, যেহেতু আলফার মান অত্যন্ত ক্ষুদ্র, সিন্স আলফা ইজ ভেরি স্মল, সো আলফা স্কোয়ার অ্যান্ড আলফা কিউব আর নেগলেক্টেড, এই কথাটা যেন লেখা থাকে খাতায়। আলফা মোটামুটি 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস অর্ডারে, তার স্কোয়ার 10⁻12, তার কিউব 10⁻18, সেই জন্য আমরা নেগলেক্ট করছি, এটা যেন খাতায় মেনশন করা থাকে। স্যার আরেকবার বলুন যেটা বললেন আপনি। হ্যাঁ বলছি, যে আলফার ভ্যালু যেহেতু খুব ছোট, সিন্স আলফা ইজ ভেরি স্মল অফ দ্য অর্ডার অফ 10⁻6, তাহলে সেই কারণে আমরা আলফা স্কোয়ার এবং আলফা কিউবকে নেগলেক্ট করছি। So we are neglecting the terms containing alpha square and alpha cube. Clear? বুঝতে পারলে? স্যার ইন দ্য অর্ডার অফ কি বললেন? ওরে বাবা, since alpha is of the order of 10⁻⁻6, therefore alpha square is of the order of 10⁻⁻12 and alpha cube is of the order of 10⁻⁻18. Since alpha square and alpha cube are very small, hence the terms containing alpha square and alpha cube are neglected. মাতৃভাষায় যারা করছো তারা নিজেরা নিশ্চয়ই গুছিয়ে লিখতে পারবে। যেহেতু আলফা স্কোয়ার এবং আলফা কিউব অত্যন্ত ক্ষুদ্র, সেই জন্যে আলফা স্কোয়ার এবং আলফা কিউব বিশিষ্ট পদগুলিকে অগ্রাহ্য করা হলো। বেশ, এইবার এখানটা মুছে দিলাম, আমার জায়গা নাই। তাহলে কি দাঁড়ালো? তাহলে এবার 4 আর 5 বাঁদিক সমান, এবার 4 ইকুয়াল টু 5 যদি করি তাহলে কি দাঁড়াবে? তাহলে v0 1 প্লাস 3 আলফা টি ইকুয়াল টু v0 1 প্লাস গামা টি ইকুয়াল টু, তাহলে v0 ক্যান্সেলস আউট, 1 প্লাস 3 আলফা টি ইকুয়াল টু 1 প্লাস গামা টি, which implies 1 1 cancels out, মানে বিয়োগ হয়ে গেল, 3 আলফা টি ইকুয়াল টু গামা টি, এবার টি ক্যান্সেলস আউট, 3 আলফা সমান গামা, which implies আলফা ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আগের বেলায় আমার বেরিয়েছিল আলফা ইকুয়াল টু বিটা বাই 2, therefore finally আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এই রিলেশনটা কখনো কখনো এইভাবেও লেখা হয়। এই রিলেশনটা যদি আমি গোটাটা 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 6 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি দাঁড়ায়? 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এইটাও এই আলফা বিটা গামার মধ্যে রিলেশন। এই রিলেশনটা ঠিক আছে কিনা এমসিকিউতে প্রশ্ন দিল, তুমি ঘাবড়ে গেলে, তুমি তো এইটাকে চেনো ওইটা চেনো না, তা কিন্তু যেন না হয়। দেখো, আলফা বিটা গামার মধ্যে রিলেশনের বোঝার জায়গায় কোথাও অসুবিধা আছে? রেসপন্ড করো, না বুঝতে পারলে। স্যার শেষে যে আপনি যেটা বললেন সেখানটা একবার বলে দেবেন? কোন জায়গাটা বলো তো? এই যে আলফা সমান বিটা বাই 2 সমান আলফা মানে গামা বাই 3 যেটা বললেন। হ্যাঁ, 6 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম,
এ সমান চিহ্ন দেওয়া আছে তো, আমি তো তার মানে যা বাঁদিকে গুণ করছি তাই ডান দিকে গুণ করছি। তোমরা যদি একটা ইকুয়েশন থাকে, ধরো এ ইকুয়াল টু বি যদি একটা ইকুয়েশন থাকে, তুমি 6a ইকুয়াল টু 6b করতে পারো না? পারো তো? তাহলে এখানে হ্যাঁ তিনটে স্যার। টার্ম আছে, অসুবিধা কি আছে? আমি তিনটে টার্মে একই জিনিস দিয়ে তো গুণ করেছি। আমি তিনটে টার্মকেই 6 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 6 আলফা ইকুয়াল টু 6 বিটা বাই 2 মানে 3 বিটা ইকুয়াল টু 6 গামা বাই 3 মানে 2 গামা। দেখো এবার। হ্যাঁ সেখানে বুঝতে পারলাম। বেশ, আর কিছু? বেশ, আর কিছু যখন নেই, আর একটা কথা। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি 6 দিয়ে যদি মাল্টিপ্লাই না করে তারও যদি বেশি কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে সেটা যদি অপশনে থাকে তাহলে তো সেটাও হতে পারে। হতে পারে, সেটা টেস্ট করে দেখে নিতে হবে। ঠিক আছে স্যার। 6 এর জায়গায় 12 দিয়ে মাল্টিপ্লাই করলেও হতে পারে এটা। 12 দিয়ে যদি মাল্টিপ্লাই করো 12 আলফা ইকুয়াল টু 6 বিটা ইকুয়াল টু 4 গামা, তখন হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এই লিনিয়ার এক্সপেনশন আমরা প্রায় শেষের পথে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমাদের বাইমেটালিক স্ট্রিপ বলে একটা জিনিসের নাম বলি। বাংলায় বলা হয় দ্বিধাতব পাত, বাইমেটালিক স্ট্রিপ। এখানে দুটো ভিন্ন ভিন্ন ধাতু, দুটো ভিন্ন ভিন্ন মেটাল এরকম প্যারালালি দুটো প্লেট, আমি সাইড ওয়াইজ দেখছি কিন্তু প্লেটটা আসলে এরকম, এই প্লেটটা আসলে কিন্তু এই রকম, আমরা সাইড ওয়াইজ ছবিটা আঁকছি এইরকম আসলে প্লেটটা। তাহলে এইখানে এটা কি করলাম, এটাকে বলা হয় রিভেট করা। আসলে তার মানে রিভেট মানে এই একটা প্লেট, এই একটা প্লেট, আমি এই সাইড থেকে দেখছি, এইখানে এই এর মধ্যে ফুটো করে ঢুকিয়ে এই দুটো মাথা হাতুড়ি পিটিয়ে থেবড়ে দেওয়া হয়। এখানে একটা ধরো দেওয়া আছে, এই মাথায় একটা দেওয়া আছে, ডটেড দিচ্ছি মানে এটা ভেতরে আছে বলে দেখা যাবে না, সেই জন্য ডটেড দিচ্ছি। এইখানে একটা আছে, আর এইগুলোকে বলা হয় রিভেট। এই তিনটে জিনিস, এই তিনটে জিনিসকে বলা হয় রিভেট, RIVET। এটাই মানে যারা মেকানিক তারা এটাকে রিপিট বলে। হ্যাঁ, তাদের রিভেট বললে তারা হয়তো বুঝতে পারবে না। সাইকেলে কোনো পার্টসে এরকম দরকার পড়ে, সিটে লাগানো দরকার পড়ে, সেখানে দেখবে এরকম ধরনের রিভেট হয় সাইকেলে। এই রিভেটটা খুব কমন ইউজ হয় আর কি, চেরা রিভেট। এটা প্রথমে সোজা থাকে, সেটা ঢুকিয়ে দিয়ে দুটোকে ফাঁক করে দেওয়া হয়। মানে একদম প্রথমে যখন নতুন রিভেট থাকে তখন এরকম একদম স্ট্রেট থাকে, জাস্ট এখানটা চেরা, এটা ওই গর্তের মধ্যে ঢুকিয়ে আলটিমেটলি এটাকে এরকম ফাঁক করে দেওয়া হয়। দেখেছো হয়তো এটা, ওই মেকানিকরা ওর এটাকে রিপিট বলেন, কিন্তু রিপিট নয়, কথাটা রিভেট। আগেকার দিনে এখন কি হয় বলতে পারবো না, আগেকার দিনে জাহাজের যে তৈরি হতো লোহার জাহাজ, সেই লোহার জাহাজের একটা প্লেটের সঙ্গে আর একটা প্লেট জোড়া হতো, তখন তো ওয়েল্ডিং পদ্ধতি আবিষ্কার হয়নি, তা এই রিভেট দিয়ে একটা প্লেটের উপর আরেকটা প্লেটের ভাবে চাপিয়ে ওইরকমভাবে রিভেট করা হতো, এবং যাতে ফাঁক দিয়ে জল না ঢোকে, সেখানে কোনো একটা মানে জল মানে ঢুকবে না সেরকম একটা কোনো ওয়াটারপ্রুফ মেটেরিয়াল দিয়ে সিল করে দেওয়া হতো, যাতে ফাঁক দিয়ে জল না ঢোকে। তা এই রকম যদি একটা সিস্টেম করা হয়, সেটাকে বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত বলা হয়। তার মধ্যে সাধারণভাবে খুব কমন দ্বিধাতব পাতে বাইরের দিকটায় ব্রাশ থাকে আর এইটায় আয়রন থাকে, এবং মোটামুটি ব্রাশের থেকে আয়রনের এক্সপেনশন কম। মোটামুটি মানে এই আলফা ব্রাশ এইটা রাফলি 1.5 টাইমস আলফা আয়রন, রাফলি, আমি এক্সাক্ট ভ্যালু বলছি না, আলফা আয়রন। তাহলে সুতরাং যার এই আলফার ভ্যালুটা বেশি,
সেটা একই টেম্পারেচার বৃদ্ধিতে সেটা তার মানে বেশি বড় হবে, আর যেটার আলফা কম সেটা কম দৈর্ঘ্যে বাড়বে। তাহলে ন্যাচারালি এরকম একটা প্লেট যদি এরকম নন ইউনিফর্মলি যদি বৃদ্ধি পায়, অর্থাৎ একটা বেশি বাড়বে একটা কম বাড়বে এরকম যদি হয়, তাহলে কিরকম দাঁড়াবে? এটা এরকম বেঁকে যাবে, অর্থাৎ এইদিকে ব্রাশটা থাকবে, এইদিকে আয়রনটা থাকবে। অর্থাৎ যে মেটেরিয়ালটা বেশি বাড়বে সেটা বাইরের ডায়ামিটার বরাবর থাকবে, বাইরের ডায়ামিটার বলবো না, বাইরের সার্কামফারেন্স বরাবর থাকবে, বাইরের পরিধি বরাবর থাকবে, আর যেটা কম বাড়বে সেটা ভেতরের পরিধি বরাবর থাকবে। তাই হবে তো, নাকি এ নিয়ে সন্দেহ আছে? স্যার সন্দেহ নেই। বেশ। স্যার সন্দেহ নেই, এটাই হবে। হ্যাঁ, বাইরের বাইরের পরিধিটা যেহেতু লম্বায় বেশি, তাহলে বাইরে যেটা বেশি বাড়বে সেটা বাইরের দিকে থাকবে। তা এই জিনিসটার অনেকগুলো প্রয়োগ আছে, অ্যাপ্লিকেশন আছে। ব্যাপার হচ্ছে আমরা যে দেখবে অটোমেটিক সুইচ ব্যবহার করি, টেম্পারেচার কন্ট্রোলার যেগুলো ব্যবহার করা হয়, টেম্পারেচার কন্ট্রোলার এখন হয়তো অনেক রকম ইলেকট্রনিক টেম্পারেচার কন্ট্রোলার বেরিয়ে গেছে, কিন্তু বেসিক টেম্পারেচার কন্ট্রোলার কিন্তু এই বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে। ধরো রেফ্রিজারেটরের মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে কম তাপমাত্রায় যেই পৌঁছাবে, সঙ্গে সঙ্গে দেখা যায় যে কম্প্রেসারটা বন্ধ হয়ে যায়, তাতে পাওয়ার সেভ হয়, কিছুটা পাওয়ার বাঁচে আমাদের। তা সেই ক্ষেত্রে কি হয় জিনিসটা, না তোমার ধরো এই রকম একটা বায়োমেটালিক স্ট্রিপ সোজা অবস্থায় আছে, বা ধরো বাঁকা অবস্থায় আছে, কারণ টেম্পারেচার ধরো বেশি, এখন তার মানে বাঁকা অবস্থায় থাকার কথা, টেম্পারেচার বেশি, এরকম বাঁকা অবস্থায় আছে। বাঁকা অবস্থায় থাকার সময় এইখানে একটা কিছু, এইখানে একটা তার মানে ইলেকট্রিক লাইন গেছে, আর এইখান থেকে আর একটা ইলেকট্রিক লাইন গেছে, এই যে এটা সুইচের কাজ করছে। এইবার ধরো এখন টেম্পারেচার হচ্ছে হয়তো 10 ডিগ্রি সেলসিয়াস। এবার টেম্পারেচার কমে যখন 0 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন কি হলো, তখন এটা এরকম বেঁকে না থেকে হয়তো সোজা হয়ে গেল, এরকম সোজা হয়ে গেল। তখন তাহলে এই যে কন্ট্যাক্টটা, এই কন্ট্যাক্টটা ছেড়ে গেল, এই কন্ট্যাক্টটা যখনই ছেড়ে গেল তাহলে কম্প্রেসার কি হবে, বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তাহলে এই বায়োমেটালিক স্ট্রিপ দিয়ে আমরা সুইচ, ইলেকট্রিক্যাল মানে টেম্পারেচার কন্ট্রোল সুইচ তৈরি করতে পারি, এবং এটা অনেক জায়গায় ব্যবহার হয়। ফায়ার অ্যালার্মে ব্যবহার হতে পারে, যে ধরো কোথাও গরম হয়ে গেল, তাহলে সেই গরম হওয়ার পর এটা হয়ে যাবে, মানে অনেক মানে কানেকশনটা ক্লোজ করে দেবে, বা হয়তো কোনো একটা কানেকশন অন করে দেবে যাতে করে কোথাও হয়তো ওয়াটার স্প্রিংকলারের ব্যবস্থা করা, যে জল স্প্রে হবে। আচ্ছা, এইটা নিয়ে আর কারোর প্রশ্ন আছে কিছু থাকে বায়োমেটালিক স্ট্রিপ? না স্যার, বুঝতে পেরেছি। এছাড়াও একটা সমস্যা আগেকার দিনে হতো, সেটা হচ্ছে যে আগেকার দিনে দোলক ঘড়ি কেউ দেখেছো? পেন্ডুলাম ক্লক, এরকম ভাবে একটা পেন্ডুলামের হ্যাঁ মধ্যে, স্যার, দেখেছি। হ্যাঁ স্যার দেখেছি। না স্যার, দেখেছি। তোমাদের জেনারেশনে যে পেন্ডুলাম ক্লক পাওয়া যায় সেগুলো ব্যাটারি অপারেটেড, মানে সেখানে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ওর দোলনটা বজায় থাকে। আমি সেরকম ঘড়ি স্যার বলছি দম না। দিয়ে যেটা সে মাঝে মানে কিছুদিন হয়তো চলতো, তারপরে আরেকবার ওই বোর্ডটা, কাঁচের বোর্ডটা খুলে নিয়ে আবার কি একটা করা হতো, দিয়ে তারপর ওটা আবার দুলতো। ঠিক ঠিক ঠিক, দম দেয়া খেলনার মতো, ভেতরে একটা কয়েল স্প্রিং থাকে, ওই এক সপ্তাহ একবার গোটা দম দিলে এক সপ্তাহ ঘড়িটা চলবে, 1 উইক। আবার এক সপ্তাহ পর আবার ঘড়িটায় ওই একটা কাঁচের পাল্লা যেটা বলছে, সেই একই রকম কাঁচের পাল্লাটা খুলে একটা চাবি থাকতো, ঠিক যেরকমভাবে খেলনায় দম দেয় সেরকমভাবে আবার ফুল দম দিয়ে দেওয়া হতো। সেই দমের ফলে আবার এক সপ্তাহ চলতো, মানে আসলে তার মানে আমাদের যেটা মাস্কুলার মানে মেকানিক্যাল এনার্জি, সেইটা ওই স্প্রিংয়ের মধ্যে পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর থাকতো, এবং তার ফলে ঘড়িটা এক সপ্তাহ মোটামুটি চলতো, এক সপ্তাহ পর আবার দম দিতে হতো। আমরাও ছোটোবেলায় এই ঘড়ি দেখে বড় হয়েছি আর কি। এখন তো সব ইলেকট্রনিক ক্লক হয়ে গেছে। তা এই ঘড়ি প্রথম যখন তৈরি হয় তখন ওই পেন্ডুলামটার যে স্টিকটা, অর্থাৎ এই যে এই যে
পেন্ডুলামের যে ধরো যেখান থেকে পেন্ডুলামটা ঝোলানো আছে এরকম পেন্ডুলামটা থাকতো, এইখানে ধরো ঘড়ি, আমি আর ডিটেলসটা আঁকছি না। এইটা মেটাল দিয়ে তৈরি করা হতো। এতে সমস্যা হতো, একটা সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যাটা হচ্ছে শীতকালে এটা ফাস্ট যেত ঘড়িটা, অর্থাৎ 1 ঘন্টার আগে 1 ঘন্টা, হয়তো 55 মিনিটে 1 ঘন্টা হয়ে গেল। আর গরমকালে সামার মান্থসে এটা হয়তো 1 ঘন্টা 5 মিনিট সময়ে এই 1 ঘন্টা কাঁটা ঘুরলো। খুব সমস্যা দেখা দিয়েছিল যে আমরা কি করব, মানে আমরা এরকম কেন হচ্ছে, এটা কিছুই বোঝা যাচ্ছে না। তা দেখা গেল যে শীতকালে এর দৈর্ঘ্য কমে যায়, বুঝতেই পারছো ধাতু, এটা মেটাল। তাহলে ঠান্ডা হয় যখন বাইরের এনভায়রনমেন্টটা, এর লেন্থটা ছোট হয়ে যায়, আর গরমকালে এর লেন্থটা বড় হয়ে যায়। এ নিয়ে কারোর সংশয় নেই। লেন্থ যত ছোট হয়ে যাবে পেন্ডুলামের টাইম পিরিয়ড তত কমে যায়। এই রিলেশনটা তোমরা জানো না হয়তো, পরবর্তীকালে পড়বে যদি একাদশ শ্রেণীতে এই নিয়ে পড়াশোনা করো তখন স্যার টি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এল, এটা কি? হ্যাঁ, টি প্রপোর্শনাল রুট ওভার এল। টিটা কি? টিটা টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড সম্বন্ধে ধারণা থাকা উচিত, কারণ তোমরা অলরেডি সাউন্ড পড়ে এসছো ক্লাস 9-এ। স্যার এটা তো আগের বছর ছিল। ঠিক ছিল? হ্যাঁ স্যার, বইয়ে ছিল। আচ্ছা, মানে এই একবার এ পাশে এখানে ধরো ঝুলছে, এখান থেকে এই গেল, আবার এখানে এলো, আবার এই গেল, আবার এখানে এলো। এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা গোটা, মানে অসিলেশন বলা হয়, দোলন বলা হয় বাংলায়। এই একটা সম্পূর্ণ দোলনের জন্য যতটা সময় লাগবে সেটা হচ্ছে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এই টাইম পিরিয়ড টি, যেটা এ বললো, সঞ্চয়ন বললো, টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল, এইটা হচ্ছে এল। ঠিক আছে? তাহলে এল যত বাড়বে টি তত বাড়বে, তার মানে আরো বেশি সময় নিয়ে দুলবে। আর এল যত ছোট হবে টি তত ছোট হবে, তার মানে আরো কম সময় নিয়ে দুলবে। তার মানে শীতকালে ঘড়ি যেহেতু এল ছোট, তাহলে দ্রুত দুলবে এই এটা পেন্ডুলামটা, তাহলে ঘড়ির কাঁটা তাড়াতাড়ি মুভ করবে, আর গরমকালে স্লো মুভ করবে। এই সমস্যাটা এড়ানোর জন্য অনেকগুলো অ্যাটেম্প নেওয়া হয়েছিল। 1 নম্বর হচ্ছে পেন্ডুলামটা মেটাল বদলে কাঠের করা হলো। কাঠের পেন্ডুলাম আমাদের বাড়িতে যেরকম যে ঘড়িটা ছিল সেটা আমি কাঠের পেন্ডুলামে দেখেছি। মানে কাঠের দৈর্ঘ্য, মানে তাপমাত্রা বৃদ্ধিতে, বিশেষ করে ধরো আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তন আর কত হয়, বড়জোর 5 ডিগ্রি সেলসিয়াস। খুব ঠান্ডা পড়লো এক বছর শীতকালে, ধরো 5 ডিগ্রি সেলসিয়াসে নামলো, আর গরমকালে 40 ডিগ্রিতে উঠলো। তাহলে এই 5 থেকে 40 মানে 35 ডিগ্রি তাপমাত্রার পরিবর্তনে কাঠের দৈর্ঘ্য, এইটুকু লেন্থের কাঠের দৈর্ঘ্যের পরিবর্তন বিশেষ উল্লেখযোগ্য নয়। সেই জন্য কাঠের পেন্ডুলামের এই দণ্ডটা করা হতো, এই স্টিকটা। এছাড়া আর এক ধরনের আর কি সিস্টেম করা হয়েছিল, যেটাকে বলতো কম্পেনসেটেড পেন্ডুলাম। একটুখানি জাস্ট আইডিয়া দিয়ে রাখি, কম্পেনসেটেড পেন্ডুলাম। মজাটা হচ্ছে এই কম্পেনসেটেড পেন্ডুলামে কিরকম জিনিস থাকতো জানো? এইরকম একটা সিস্টেম থাকতো, গোটা পেন্ডুলাম সিস্টেমটা একটা পেন্ডুলামের একটা স্টিকের বদলে এরকম 5টা স্টিক থাকতো। তার মধ্যে এইটা ছিল ব্রাস, বি বলে লিখলাম, এইটা ছিল ব্রাস, এইটা ছিল ব্রাস, এইটা ছিল আয়রন, এইটা ছিল আয়রন। এবং মজাটা হচ্ছে ব্রাসের লেন্থটা বেশি ছিল, আয়রনের লেন্থটা কম ছিল, নাকি আমি উল্টো বলছি বোধহয়, আয়রনের লেন্থটা বেশি ছিল। ঠিক, আমি একটু ভুলই বলছি, এটা ব্রাস হবে, এইটা আয়রন হবে, এটাও আয়রন। দেখো ব্রাশ তো বেশি মানে বেড়ে যায় দৈর্ঘ্যে, আয়রন কম বাড়ে। তাহলে মজাটা হচ্ছে এই ব্রাশের লেন্থটা একটু ছোট থাকতো, মানে এই আয়রনের যা লেন্থ তার তুলনায় ব্রাশের লেন্থটা ছোট থাকতো।
এইবার ব্রাশ ওই টেম্পারেচার মানে আয়রন করবে কি, বৃদ্ধি পেলে এই পেন্ডুলামটা নিচের দিকে নামাবে। এবার ব্রাশ তো তাহলে এই এই স্টিকটা যতটা নামবে এই স্টিকটা ততটা নামবে, তার মানে এই স্টিকটা এইখানে ধরো নামলো, এইটা এইখানে চলে এলো, এই জিনিসটা এদিকটা তাহলে এই এতটা চলে এলো। এইবার ব্রাশ কি করবে, ব্রাশ তো দৈর্ঘ্যে বাড়বে, ব্রাশ দৈর্ঘ্যে বেড়ে এই যে উচ্চতাটা, এই উচ্চতাটাকে আবার কিন্তু তার মানে এই উচ্চতাটা যখন আয়রন যদি এতটা বাড়ে, তাহলে এই লাইনটা এইখানে নেমে আসার কথা, এই লাইনটা এইখানে নেমে আসার কথা, অর্থাৎ পেন্ডুলামের পজিশনটা এখান থেকে এইখানে নেমে আসার কথা। কিন্তু ব্রাশ করবে কি, তার মানে আয়রন এদিকে বাড়াচ্ছে লেন্থটা, আর ব্রাশ উপরের দিকে লেন্থটাকে বাড়াচ্ছে। ব্রাশ যেহেতু উপরের দিকে লেন্থটা বাড়াচ্ছে, সেহেতু কারণ ব্রাশের ফ্রি এন্ডটা ফাঁকা, এই এন্ডটা আটকানো, তাহলে ব্রাশ এই দিকে যদি বাড়ায় তাহলে পেন্ডুলাম আবার আগের পজিশনে শিফট করে যেত। এর ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন পার্টে আমি ঢুকছি না, জাস্ট আইডিয়া দিলাম। এই মানে আমি জাস্ট এইগুলো বলছি কেন না, অ্যাপ্লিকেশনস অফ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, এই অ্যাপ্লিকেশনগুলো এরকমভাবে যে হতো সেটা সম্বন্ধে যাতে তোমাদের একটু ধারণা থাকে। ঠিক আছে স্যার স্যার তাদেরকে কম্পেনসেটেড কেন বলা হচ্ছে? কম্পেনসেটেড মানে ওই যে লেন্থ বেড়ে যাচ্ছে, সেই লেন্থের বৃদ্ধিটাকে কম্পেনসেট করছে, মানে আয়রনের লেন্থ বৃদ্ধি তলার দিকে, সেটাকে কম্পেনসেট করছে ব্রাশের বৃদ্ধি উপরের দিকে। আচ্ছা আচ্ছা, ওই জন্য। স্যার নি পেন্ডুলাম যেটা যে জায়গায় আগে থাকা উচিত ছিল সেই জায়গাতেই থাকছে। হ্যাঁ মোটামুটি, মানে একদম এক্সাক্ট করা সম্ভব নয়, যা আগে যতটা এরার আসতো, আগে হয়তো 5 মিনিট স্লো বা 5 মিনিট ফাস্ট হয়ে যেত, সেখানে হয়তো 10 সেকেন্ড ফাস্ট বা 10 সেকেন্ড স্লো হচ্ছে। আমরা অনেকটাই মানে ঠিক করতে পেরেছি আর কি, তার মানে এটুকু তো বলতে পারি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ লিকুইডস। এক্সপ্যানশন অফ লিকুইডস, লিকুইডসের বেলায় একটা ব্যাপার হচ্ছে যে লিকুইড কিন্তু নিজের কোনো শেপ নেই, ভলিউম আছে কিন্তু শেপ নেই। তাকে যে কন্টেনারে রাখবে সেই কন্টেনারের শেপটা সে অ্যাকোয়ার করবে আর কি। তা আমরা ধরো একটা এক্সপেরিমেন্ট করতে আরম্ভ করেছি, সেই এক্সপেরিমেন্টটা লিকুইডের এক্সপেনশন কিভাবে হয় সেটা বোঝবার জন্যে। তা আমরা একটা ধরো রাউন্ড বটম ফ্লাস্ক নিয়েছি, গোলতল ফ্লাস্ক, যার তলাটা এরকম গোল। এইবার এটা একটা কর্কের ছিপি দিয়ে একটা তোমার পাইপ ঢুকিয়ে দেওয়া আছে, এই পাইপটা একদম খানিকটা চলে এসছে এই, এবং আরো মজার জিনিস হচ্ছে এই যে রাউন্ড বটম ফ্লাস্কটা একদম টই টুম্বুর করে ভর্তি করা আছে। একদম টইটুম্বুর করে ভর্তি করে থাকার ফলে এটা ধরা যাক ইনিশিয়ালি এর মধ্যে লিকুইড লেভেলটা এতটা উঁচু। লিকুইড বলছি, তুমি জলও নিতে পারো, অন্য কিছু জিনিসও নিতে পারো। এবং এর মধ্যে আর একটা কোথাও এখানে থার্মোমিটার ঢোকানোর ব্যবস্থা করা আছে। তুমি সেই থার্মোমিটারটা আমি আর আঁকছি না, কারণ আঁকলে ছবিটা মানে অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি। একটা থার্মোমিটার ঢোকানো আছে, তুমি সেখান থেকে থার্মোমিটার দিয়ে এই টেম্পারেচারটাও মাপতে পারবে। এবার এটাকে একটা তার জালির উপর বসিয়ে এটাকে গরম করা হচ্ছে। এই ধরো স্ট্যান্ড, আর এইখানে হচ্ছে তোমার বার্নার দেওয়া আছে, এই বার্নার দেওয়া আছে। ইনিশিয়ালি ধরো যেখানে লিকুইড লেভেলটা আছে সেটা ধরো পি। এবার বার্নারের আঁচ খুব বেশি নয়, তা আমরা সেই জন্যে তোমাকে এক্সপেরিমেন্ট করতে বললাম, ধরো তোমাদের কাউকে দিয়ে বললাম যে কীরকম পরিবর্তন হয় আমায় বলবে। এবার
তোমরা ভাবলে যে একটু ঘুরে আসি, আরে গরম হোক না, তারপর খানিকটা বাদে এসে বলবো কতটা বাড়লো। এবার তোমরা হয়তো দুজন মিলে এক্সপেরিমেন্ট করছো, একজন বেরিয়ে গেলে একজন রইলে। এবার যে বেরিয়ে গেলে সে খানিক বাদে এসে আবার দেখলে লিকুইড লেভেলটা এইখানে উঠে গেছে। আমায় বললে যে স্যার এখান থেকে লিকুইডটা এইখানে বেড়ে গেছে, না টেম্পারেচার T°C রাইজ করেছে, মানে বৃদ্ধি পেয়েছে, এবং লিকুইড লেভেলটা পি থেকে কিউ উঠে গেছে। কিন্তু যে ছেলেটি ল্যাবরেটরিতে বসেছিল, যে যায়নি বাইরে, যে নজর রাখছিল, সে কিন্তু বললো না স্যার একটা অদ্ভুত ঘটনা দেখলাম। কি দেখলাম না, প্রথমে দেখলাম এই পি থেকে লিকুইড লেভেলটা কমে এইখানে নেমে এলো, অর্থাৎ ফার্স্ট হচ্ছে এই রকম মুভমেন্ট, লিকুইড লেভেলটা কমে গেল, টেম্পারেচার বাড়ছে, বাড়ার ঘটনাটা চলছে, তারপর এইখান থেকে এইখানে উঠলো। এটা ধরো আর আর পজিশন, মানে অর্থাৎ আমি যদি এটাকে ম্যাগনিফাই করে আঁকি, তাহলে প্রথমে এইখানে পিতে ছিল, সে থেকে এইখানে আর এ নেমে এলো, তারপরে এইখানে আর থেকে কিউতে উঠলো। তা এই রকম ঘটনা কেন ঘটছে না, এই রকম ঘটনা ঘটছে তার কারণ হচ্ছে যখন হিট দিচ্ছ এই গ্লাস ফ্লাস্কটা, তারও তো কিছুটা ভলিউম এক্সপ্যানশন হচ্ছে। তাহলে তার ভলিউম এক্সপ্যানশন হলে এর ভিতরে যতটা লেভেল অবধি জল ধরে বা লিকুইড ধরে, তাহলে কি হবে, যদি ভলিউমটা এর বেড়ে যায় তাহলে লিকুইড লেভেলটা ফল করবে। তারপর লিকুইডের যেহেতু এক্সপ্যানশনটা এই গ্লাসের ভলিউম এক্সপ্যানশনের থেকে অনেকটা বেশি, সেই জন্য আবার লিকুইডটা বাড়তে 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 এখানে চলে গেছে। তা যে পুরো ঘটনাটা দেখেছে সে বলবে তাহলে এই যে এইখান থেকে এতটা, এইটা তাহলে রিয়েল এক্সপ্যানশন অফ দ্য লিকুইড, এটাই তার মানে তরলটার প্রকৃত প্রসারণ ঘটেছে, এটা তাহলে প্রকৃত প্রসারণ অংশ। আর যে পুরোটা দেখেনি সে বলবে এইখান থেকে এইটুকু বেড়েছে স্যার, এটাকে আমরা বলবো অ্যাপারেন্ট এক্সপ্যানশন বা আপাত প্রসারণ। আপাতভাবে মনে হয়েছে যে এইটুকুই বেড়েছে, এক্সপ্যানশন অফ লিকুইড। তাহলে এইখান থেকে তো এইখানে এতটা কমে গেল, এইটা তাহলে আসলে কি, এইটা হচ্ছে এক্সপ্যানশন অফ দ্য ভেসেল, এই এক্সপ্যানশন অফ ভেসেল। এইটা নিয়ে তো কারোর অসুবিধা নেই নিশ্চয়ই, এটা তার মানে পাত্রের আয়তন প্রসারণ, এটা তরলের প্রকৃত প্রসারণ, এটা তরলের আপাত প্রসারণ, ঠিক তো? এইবার আমরা কতগুলো টার্ম আগে ডিফাইন করি। তাহলে আমার ধরা যাক এইটার প্রাথমিক আয়তন ছিল V0, এই ভিতরে যে তরলটা তার আয়তন, তার মানে পাত্রেরও ভিতরের আয়তন V0। এইবার তোমার টেম্পারেচার T°C বেড়েছে, তাহলে আমরা ঠিক একই রকমভাবে তিন ধরনের এক্সপ্যানশন হচ্ছে যেহেতু এখানে, তাহলে আমরা তিনটে গুণাঙ্ক, প্রসারণ গুণাঙ্ক এখানে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন, বা বাংলায় হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আলফা নয় গামা দিয়ে লেখা হয়, গামা এ মানে গামা অ্যাপারেন্ট। একটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন অফ লিকুইড, কথাটা লিখতে হতো, আচ্ছা বাংলায়ও বলে দিচ্ছি, বাংলার যারা পড়ছো আফসোস করার কিছু নেই, এটা গামা আর। আর কোএফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন অফ মেটেরিয়াল অফ ভেসেল, এটা হচ্ছে গামা জি, জি লিখলাম কাঁচের ভেসেল বলে। বাংলায় হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আর পাত্র যে পদার্থ দিয়ে তৈরি তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিনটে টার্ম পাচ্ছি। এইবার ফাইনাল ভলিউম
ফাইনাল ভলিউম যদি ভিটি হয়, ফাইনাল ভলিউম এখানে লিখছি, তাহলে ফাইনাল ভলিউম যদি ভিটি হয়, প্রথমটার ক্ষেত্রে প্রকৃত প্রসারণ হয়েছে ধরো ভিটি, তাহলে ভিটি ইকুয়াল টু হবে v01 প্লাস গামা এ ইন্টু টি। ফাইনাল ভলিউম যদি ভিটি হয়, আচ্ছা ফাইনাল এইভাবে লিখব না, আচ্ছা তাই লিখি, ফাইনাল অ্যাপারেন্ট ভলিউম যদি ভিটি ড্যাশ হয়, সেটা v0 ইন্টু 1 প্লাস, এটা গামা এ নয় গামা আর, এটা গামা এ ইন্টু টি, আর পদার্থের v ড্যাশ ইকুয়াল টু v0 1 প্লাস গামা ইন্টু টি, আর পাত্রের প্রসারণ সেটা ভিটি ডবল ড্যাশ, ধরো আমি ইচ্ছা করে লিখলাম v0 1 প্লাস গামা জি ইন্টু টি। এই ফর্মটা আমরা অলরেডি ওই যখন কঠিন পদার্থের প্রসারণ পড়েছি অলরেডি আমাদের পরিচিত, ওখানে আলফা বিটা গামা এসব ছিল, এখানে সবগুলোই তো আয়তন, এটা প্রকৃত আয়তন, ফাইনাল আয়তন এইটা হয়েছে, আপাতভাবে এটা হয়েছে, আর এটা হচ্ছে মানে পাত্রের যে আয়তন মানে অন্তিম আয়তন সেইটা এইটা হয়েছে, এটা হচ্ছে ফাইনাল ভলিউম অফ ভেসেল, পাত্রের অন্তিম আয়তন হচ্ছে এইটা। তো আমরা একটা কাজ করি, আমরা একটু ফর্মটা এই লেখাগুলো মুছে দিই, কোনো জায়গা খাচ্ছে খুব। দেখো এই প্রথম রিলেশনটা যদি আসি, তাহলে গামা ভিটি মাইনাস এটা যদি ব্র্যাকেট তুলে দাও, তাহলে ভিটি ইকুয়াল টু v0 প্লাস v0 গামা আর ইন্টু টি, ঠিক? তাহলে আমরা যদি বিয়োগ করে দিই ভিটি মাইনাস v0 ইকুয়াল টু v0 গামা আর ইন্টু টি, তাহলে গামা আর কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন অফ দ্য লিকুইড বা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে ভিটি মাইনাস v0 বাই v0 ইন্টু টি, গামা আর এটা হলো। ঠিক একই স্টাইলে তাহলে গামা এ এবং গামা জি এইভাবে লিখতে পারবো, দেখি সেই লেখাটা। তাহলে গামা এ হচ্ছে ভিটি ড্যাশ মাইনাস v0 বাই v0 টি, আর গামা জি সেটা হচ্ছে ভিটি ডাবল ড্যাশ মাইনাস v0 বাই v0 টি। এইবার একটা জিনিস ভালো করে বোঝো, এই যে নলটা ঢুকিয়েছি এইটা নলের ধরো প্রস্থচ্ছেদ, তাহলে নলটা কিরকম, নলটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা বাংলায় বলা হয় বেলনাকার চোঙাকৃতি। তাহলে এইটুকুর আয়তন কত যদি তোমায় বার করতে বলি, এইটুকুর আয়তন কত না, এই ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, আচ্ছা এই পার্টটা মুছেই দিই, ঝামেলা করে লাভ নেই, নাহলে জায়গা খুব অভাব। তাহলে এই যে দাগটা দিয়েছি, এই দাগটা আসলে কি না, এই দাগটা আসলে এই মানে তোমার পাত্রের বৃদ্ধি। তাহলে এক এক করে আসি, ইনক্রিজ ইন ভলিউম অফ কন্টেনার, অর্থাৎ পাত্র কতটা বৃদ্ধি পেয়েছে সেটা কত, সেটা তাহলে নিশ্চয়ই পি আর ইন্টু এ হবে। এইটুকু অংশ যা আয়তন, অর্থাৎ প্রথমে তরল তলটা এইখানে ছিল, লিকুইড লেভেলটা এখানে ছিল, সেটা গরম করার সময় নেমে এইখানে চলে এসছে। তাহলে এই নেমে আসার কারণটা কি না, পাত্রটা আয়তনে বেড়েছে। তাহলে পাত্রটা আয়তনে কতটা বেড়েছে না, এইটুকুর আয়তন পরিমাণ বেড়েছে। তাহলে এইটুকুর আয়তন কতটা, তাহলে উচ্চতা বা হাইট ইন্টু বেস মানে ভূমির ক্ষেত্রফল। তাহলে আমাদের চোং বা সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ারের বদলে এ লিখছি, এ হচ্ছে তোমার এইটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা পি আর, তাহলে পি আর ইন্টু এ, আপত্তি নেই নিশ্চয়ই। এই পি আর ইন্টু এ
এইটাই নিশ্চয়ই আমার ভিটি ডবল ড্যাস্ট মাইনাস ভি জিরো। তাহলে এটা পি আর ইন্টু এ সেটা হচ্ছে ভিটি ডবল ড্যাস্ট মাইনাস ভি জিরো। তাহলে এবার একই রকমভাবে ইনক্রিজ ইন অ্যাপারেন্ট ভলিউম অফ দ্য লিকুইড, অর্থাৎ তরলটার আপাত কতটা আয়তন বৃদ্ধি ঘটেছে, না যে ঘুরতে গেছিলে সে এসে দেখছো কি এইখান থেকে এইখানে আয়তন বৃদ্ধি ঘটেছে। তাহলে এখানেও সেই উচ্চতা ইন্টু এরিয়া অফ দ্য বেস, অর্থাৎ হাইট ইন্টু ক্ষেত্রফল অর্থাৎ ভূমির ক্ষেত্রফল। তাহলে সেটা আমার কি দাঁড়াবে, পি কিউ ইন্টু এ। সেইটা কার সঙ্গে সমান, নিশ্চয়ই গামা আর এর বেলায় এই ভিটি মাইনাস ভি জিরোর সঙ্গে সমান হবে, অর্থাৎ এটা নিশ্চয়ই ভিটি মাইনাস ভি জিরো। আর ইনক্রিজ ইন ভলিউম অফ দ্য কন্টেনারের ভলিউম কতটা বেড়েছে, না সেটা হচ্ছে, না কন্টেনারটা করেছি, ইনক্রিজ ইন অ্যাপারেন্ট ভলিউম অফ দ্য রিয়েল হয়ে গেল। রিয়েলটা আমরা কি করলাম, পি কিউ, দেখি দাঁড়াও, এটা তাহলে অ্যাপারেন্ট হয়ে গেছে, তাহলে রিয়েলটা, রিয়েল ভলিউম, ঠিক বলেছ, রিয়েল ভলিউম অফ দ্য লিকুইড। তাহলে সেইটা অ্যাকচুয়ালি কতটা থেকে কতটা বৃদ্ধি পেয়েছে, না আর থেকে একদম কিউ অবধি বৃদ্ধি পেয়েছে। তাহলে সেটা আমরা লিখতে পারি আর কিউ ইন্টু এ, সেটা কার সঙ্গে সমান, তাহলে এটা ভিটি মাইনাস ভি জিরো রিয়েল, এটা তাহলে ভুল লিখলাম, এটা তোমরা কেউ বললে না যে এটা অ্যাপারেন্ট হতো, সরি এটা না, এইটা ভিটি ড্যাশ হতো, এইটা অ্যাপারেন্টের বেলায় তো এই ভিটি ড্যাশ মাইনাস ভি জিরো, আর রিয়েলের বেলায় এইখানে লিখবো আমরা ভিটি মাইনাস ভি জিরো। দেখো আপত্তি নেই নিশ্চয়ই। এইবার না স্যার বুঝতে পেরেছি। কারো সমস্যা থাকলে বলে ফেলতে পারো। এইবার জিওমেট্রিক্যালি কি দেখতে পাচ্ছি, জিওমেট্রিক্যালি দেখতে পাচ্ছি যে পি আর প্লাস পি কিউ ইকুয়াল টু আর কিউ, পি আর প্লাস পি কিউ ইকুয়াল টু আর কিউ, এই তো এইটা প্লাস এইটা সমান এই এতটা। তাহলে আমরা যদি এই পি আর প্রত্যেকটা টার্মকে যদি এ বাই ভি জিরো টি এইটা দিয়ে গুণ করি, প্রত্যেকটা টার্মকে করতেই পারি, একটা ইকুয়েশনের প্রত্যেকটা টার্মকে আমরা এ বাই ভি জিরো টি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আর কিউ ইন্টু এ বাই ভি জিরো টি, তিনটে টার্মকেই ভি জিরো এ বাই ভি জিরো টি দিয়ে মাল্টিপ্লাই করলাম। কেন করলেন স্যার, দেখো পি আর ইন্টু এ মানে ভিটি ডবল ড্যাশ মাইনাস ভি জিরো, ভিটি ডবল ড্যাশ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, প্লাস পি কিউ ইন্টু এ মানে ভিটি ড্যাশ মাইনাস ভি জিরো, ভিটি ড্যাশ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, ইকুয়াল টুটা তলায় ছোট্ট করে লিখছি, একটু কষ্ট করে দেখো, আর কিউ ইন্টু এ, আর কিউ ইন্টু এ মানে ভিটি মাইনাস ভি জিরো, তাহলে ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি। কি হলো স্যার তাতে, এবার মুছে দিই, জায়গা অভাবে এই জায়গাটা সমস্যা করছে আমাদের। তাহলে আমার আলটিমেটলি নিচে যেটা লিখলাম সেটা একটু বড় করে লিখছি, ভিটি ডবল ড্যাশ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি প্লাস ভিটি ড্যাশ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি ইকুয়াল টু এসছে ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি এটা কি গামা আর, তারপর ভিটি এটা ছিল গামা এ, ভিটি ড্যাশ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি এটা ছিল গামা এ, আর ভিটি ডবল ড্যাশ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি সেটা ছিল গামা জি। অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ এক্সপেনশন অফ দ্য মেটেরিয়াল অফ দ্য কন্টেনার, পাত্রটি যে পদার্থ দিয়ে তৈরি তার আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস
তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপেনশন অফ দ্য লিকুইড ইজ ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপেনশন অফ দ্য লিকুইড। জাস্ট কিছু অ্যালজেব্রা, আর কিছু নেই, মানে গোলমাল কিছু নেই। ধীরে সুস্থে দেখো, যদি অসুবিধা হয় টুকতে, ধীরে সুস্থে পরবর্তীকালে রেকর্ডিংটা দেখেও তুমি টুকতে পারো। প্রশ্ন আছে কিছু? স্যার এখান থেকে আপাতত নেই, বুঝতে পারলাম যেটা করলেন। কারোর আছে? না স্যার, এখন না, কোনো স্যার। প্রশ্ন নেই। বেশ, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আপাতত শেষ করি।